আজকে তোমাদের কোর্সের 18 নং ক্লাস। ওকে, 18 নং ক্লাস। তো ক্লাস শুরু করার আগে কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলি। দেখো, তোমাদের কিন্তু আজকে হচ্ছে আমাদের 3রা মার্চ, অর্থাৎ 3/3, এবং আমাদের সার্কুলার অনুযায়ী সেকের পরীক্ষা কত, 18/4। অর্থাৎ আমাদের মোটামুটি 1 মাস, 1 মাস সময় আছে। ওকে, তোমাদের কিন্তু আমি তৃতীয় সাইকেলের রুটিনও দিয়ে দিছি, কিন্তু তৃতীয় সাইকেলের রুটিনও দিয়ে দিছি। তো দেখবা যে আমি রুটিন শেষ হয়ে যাবে আমাদের, মোস্ট প্রবাবলি আমাদের যে অধ্যায় যেগুলো আছে এইগুলো শেষ হয়ে যাবে ধরো তোমার 26 অথবা 27 মার্চ। ওকে, এরপর থেকে যে সময়গুলো আছে এই সময়গুলোতে উড়াদুরা পরীক্ষা হবে। উড়াদুরা পরীক্ষা বলতে সাবজেক্ট ফাইনাল, দেন ফাইনাল, মডেল টেস্ট এইগুলো নেওয়া হবে আর কি। তো এখন যে জিনিসটা হচ্ছে, যেমন 18 নং ক্লাস তো আজকে পরিমাণগত রসায়ন। এর আগে একটা ক্লাস রয়ে গেছে, সেটা হচ্ছে C17। সেটা মোস্ট প্রবাবলি আমাদের ত্রিকোণমিতি, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি, তারপরে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এন্ড ত্রিকোণমিতিক অনুপাত। এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায়ের একটা ক্লাস নেওয়া বাকি রয়েছে। তো অনেকেই ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ এটা সত্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যে ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হইলে মানে চলা যাবে না আর কি। কারণ এই যে ত্রিকোণমিতির যে অধ্যায়টা যেটা বাকি রয়েছে সেটা কিন্তু মানে যতগুলো প্রশ্ন প্যাটার্ন আছে সেকের জন্য আর কি, সেকের জন্য সেটা বলবো যে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। তো এই রকম আমার যে রুটিন যে আছে, সাইকেলের যে রুটিন যে আছে, এই রুটিনের পরীক্ষাগুলো কিন্তু নির্দিষ্ট সময়েই হবে। ক্লাস হয়তো বা এই যেমন আমি 17 নং ক্লাসটা দিছি না, কিন্তু 17 নং ক্লাসের পরীক্ষা কিন্তু আগামীকালকে আছে, অর্থাৎ 4 তারিখ আছে। তো পরীক্ষা কিন্তু নির্দিষ্ট টাইমেই হবে। এবং তোমাদের সবাইকে বলবো যে কোর্সের পরীক্ষাগুলো দাও। পরীক্ষাগুলো দিলে তুমি যে শিখছো, অর্থাৎ তুমি যে ইনপুটটা নিছো, তার আউটপুটটা তুমি ওই পরীক্ষার হলে পাবা। তোমরা অনেকেই কি করো, ম্যাক্সিমাম, অনেকে বলতে কি ম্যাক্সিমাম 80 থেকে 90% তোমরা পরীক্ষা দাও না। ঠিক আছে, সো পরীক্ষাগুলো দিবা। আর ক্লাসের স্লাইড আমি ফ্রি টাইমে এইভাবে রেকর্ড করে দিয়ে দিব, সমস্যা নাই। লাইভ ক্লাসের আমার কাছে মনে হয় না যে প্রয়োজন আছে। লাইভ ক্লাসে হইলে তোমারও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। এই যেমন এখন আমি একটু ব্রেক পাইছি, এই টাইমে আমি দিয়ে দিছি। এখন যদি আমি লাইভ ক্লাস বলতাম, তাহলে এই টাইমে তোমাদের সবার কিন্তু এঙ্গেজমেন্ট পসিবল হইতো না। এবং তোমরা আরেকটা জিনিস বলছো যে ডাউট সলভের এক্সপ্লেইন সহ, তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষার পরে বলে দেওয়া হয় যে এই প্রবলেমগুলো সলভ করবা, এগুলো খাতায় লিখে লিখে সলভ করবা একবারে ডিটেলস সহ। এই যে তোমাদের কাজল আপু তোমাকে বলছিল যে এক্সামের একটা খাতা লিখবা, উপরে একটা এক্সাম খাতা লিখবা, সেকে মার্চ 26 এক্সাম খাতা। ওই খাতায় যতগুলো পরীক্ষা দিছো সবগুলো প্রশ্ন লিখতে হবে না, জাস্ট 1 নং সলভ, 2 নং সলভ। এই যে পরীক্ষার প্রশ্নগুলো তুমি বিশ্বাস করবে না, এই পরীক্ষার প্রশ্নগুলো অনেক ঘেটে ঘেটে বেছে বেছে পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করি আমি। এইটা আমি নিজে দায়িত্ব নিয়ে পাচ্ছি, অন্য কেউ না। এই প্রশ্নগুলো যেমন আমি বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করি, সাস্টেই মার্সের একটা বই আছে এইটা ঘাটাঘাটি করি, সেকের যে ইয়েটা আছে এইটা ঘাটাঘাটি করি, তারপরে আছে তোমার ম্যাথ প্লাস বই আছে, এইটাও ঘাটাঘাটি করি, তারপরে তোমার নেটওয়ার্কের বই আছে, ভার্সিটি কো আছে, এসিএসের বই আছে। সবগুলা বই ঘাটাঘাটি করে এই প্রশ্নগুলো সিলেক্ট করি। সো তোমরা পরীক্ষাগুলো দিবা, ভালো করে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিবা। যে এনাদার যে বই যে বলি যে তোমাদের এনাদার বই লাগবে না, কি জন্য লাগবে না? কারণ তোমাদের যতগুলা রিসার্চ করা দরকার সেই দায়িত্বটা তোমাদের বিপ্লব ভাই বা বিপ্লব স্যার আমি নিজে নিচ্ছি। সো তোমরা কি জন্য নিবা? তোমাদের মূলত কাজ, ভার্সিটি ক থাকলে তো ভার্সিটি ক আছে ফাইন, না হয় যে কোনো ভার্সিটি যে বইটা আছে তোমার কাছে ওই বইটা তোমরা ফলো করো। তোমাদের কাজ হলো একটা বই শেষ করা, আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো আমি শেষ করবো, ঠিক আছে? তো যাই হোক, এইটাই ছিল আর কি তোমাদের উদ্দেশ্যে বলা। সো তোমরা পরীক্ষাগুলো দিবা আর কি। এখন আসি আমাদের আজকের যে ক্লাস C18, অর্থাৎ 18 নং ক্লাস, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। এই ক্লাস যারা মানে এই অধ্যায় সম্পর্কে জানি আর কি, এই অধ্যায়ে তেমন থিওরিটিক্যাল তেমন কোনো কোয়েকশন আসবে না, যা আসবে সব ম্যাথমেটিক্যাল কোয়েকশন আসবে আর কি। সো এইখানে আমি টাইপগুলা লিখে রাখছি আর কি, কোন কোন টাইপ আছে লিখে রাখছে এইখানে। আর আমি সময় স্বল্পতার জন্য এখানে আমি সেকের বা কই থেকে আসছে জিএসটি এটা মানে ইনপুট দিতে পারি নাই, ঠিক আছে, টাইমের অভাবে। জাস্ট টাইপগুলো দেখে গেলেই পারবা। এখানে যে ম্যাথগুলো আছে খুব বেশি ম্যাথ যে রাখছে এমনটাও না, খুব কম টাইপ ভিত্তিক ম্যাথ রাখছে, সেম টাইপ রিপিট হয়, এজন্য আর ইয়ে করি নাই আর কি। এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট, 2টা থেকে 3টা প্রশ্ন জিএসটি বা সেকে তোমরা পাবা। ওকে, 2টা বা 3টা প্রশ্ন পাবা। প্রশ্ন পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা
90%-এর মতো। 2টা থেকে 3টা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা 90%-এর মতো। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা প্রথমে যে টাইপটা আছে সেই টাইপটা হচ্ছে মোল, অণু সংখ্যা, আয়তন এইগুলা। তো আমরা জানি এক মোল মানে কি কোনো পদার্থের আণবিক ভর বা পারমাণবিক ভরকে তুমি যদি গ্রামে প্রকাশ করো তাহলেই সেটা হয়ে যায় এক মোল। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে বলতে চাই, যেমন সালফিউরিক অ্যাসিডের এক মোল সমান কত আমরা জানি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ওকে, সিমিলারলি এক মোল সমান এক মোলে কতটি অণু আছে? 6.023 ইন্টু 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন যাই বলো না কেন, যদি এক মোল থাকে তাহলে তার অণু সংখ্যা হচ্ছে এইটা। এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। দেন হচ্ছে এক মোলে আমরা জানি এসটিপিতে আয়তন হচ্ছে, যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার এবং এসএফটিপিতে আয়তন হচ্ছে 24.789 লিটার। আচ্ছা, তারপরে মূলের যে রিলেশনশিপ, আমরা কিভাবে, ধরো কোনো একটা পদার্থে ভর দেওয়া আছে, ওই পদার্থের আণবিক ভর দ্বারা ভাগ করলে কিন্তু ওই পদার্থে কতটুকু মূল আছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি। বা ধরো কোনো একটা পদার্থের অণুর সংখ্যা দেওয়া আছে, এইখান থেকে তাকে যদি তুমি তার অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করো, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তার মূল সংখ্যা পেয়ে যাবা। বা ধরো তোমার ঘনমাত্রা দেওয়া আছে কোনো একটা দ্রবণের এবং তার আয়তন, আয়তন অবভিয়াসলি লিটারে দেওয়া থাকতে হবে, এই আয়তনটা অবভিয়াসলি লিটারে দেওয়া থাকতে হবে। তোমাদের ওই যে একটা জিনিস এখানে আমি বারবার রিপিট করছি, তোমাদের লিটারে দেওয়া থাকতে হবে। তোমরা যারা পরীক্ষা দাও প্লাস ক্লাস নোট সাবমিট করো বা ক্লাস দেখো, তারাও কিন্তু এই যে যে জিনিসটার উপর আমি বেশি ইফোর্ট দিই, তোমরা কিন্তু এই জিনিসটাই পরীক্ষা হলে মিস্টেক করো। এই যেমন গতদিন লাস্ট একটা এক্সাম দিয়েছিলাম, ভেক্টরের একটা এক্সামে মেবি, হ্যাঁ, পদার্থ প্রথম পত্র যে আমরা পেপার ফাইনাল নিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম যে ভেক্টর যখন অধ্যায়টা পড়াইছিলাম তখন আমি বলছিলাম যদি একক ভেক্টর বলে তার মান বললে তোমাকে ক্যালকুলেশন ট্যালকুলেশন কোনো কিছু করতে হবে না, একক ভেক্টর মানে তার মান হলো 1। কিন্তু সবাই কি করছো, একটা ভেক্টরের ফর্মুলা বের করছে, হ্যান তেন হাবি জাবি যা আছে তাই করছো, করে বসিয়ে দিয়েছো, সবার ভুল হয়েছে এটা। একক ভেক্টর বলছে তার মানে তো তার মান 1 হবে, একমাত্র ম্যাম সামি, সাদমান সামি, তার আনসারটা রাইট হয়েছে। আর সবাই কিন্তু একক ভেক্টর কি একটা ভেক্টর ফরম্যাটে মান লিখছো, তোমরাই জানো। আচ্ছা, তো এইখানে বলে রাখি, এইখানে আয়তনটা হচ্ছে লিটার ইউনিটে, এইটা মাথায় রাখবা। ওকে, আর ঘনমাত্রা মূল আইটিতে, ঘনমাত্রা হচ্ছে মূল আইটিতে এবং আয়তনটা যদি লিটারে থাকে তাহলেই কিন্তু ওই ঘনমাত্রা এবং আয়তনের গুণফলটাই হচ্ছে তার মূল সংখ্যা। ওকে, তারপরে দেখো এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের কনভারসেশনের ক্ষেত্রে এইটা ইম্পর্টেন্ট। সেখানে কি বলছে দেখো, 1 মিলিলিটার সমান জানি আমরা 1 সেন্টিমিটার কিউব বা 1 সিসি মানে কিউবিক সেন্টিমিটার। তারপরে 1 ডেসিমিটার কিউব যে কথা, 1 লিটার সেম কথা, 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, আর 1000 লিটারে হয় 1 মিটার কিউব। এই জিনিসগুলো মাথায় রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইউনিট ট্রান্সফারের ক্ষেত্রে। এখন আসি আমাদের প্রবলেম যেটা সেক 19-20-এ আসছে। এখানে কি বলছে দেখো, কার্বন পেন্সিল দ্বারা একটি স্বাক্ষরে 5 গ্রাম কার্বন খরচ হলে 10টি স্বাক্ষরে কত গ্রাম কার্বন পরমাণু খরচ হয়? ওকে, এখানে কার্বন উল্লেখ করে দিছে, এইটা একটা সুন্দর একটা প্রশ্ন, কার্বন উল্লেখ করে দিছে। কার্বন উল্লেখ না করে যদি এখানে গ্রাফাইট বলতো তাহলে কিন্তু আনসার সেমই হইতো, গ্রাফাইট যদি বলতো তাহলেও কিন্তু আনসার সেমই হইতো, এটা মাথায় রাখবা। তো গ্রাফাইট যে হতা কার্বনও সেম হতা। তো বলছে কি একটি স্বাক্ষরে 5 মিলিগ্রাম কার্বন খরচ হয়, তাহলে 10টি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়, এটাই তো বের করবো। ওকে ফাইন, তাহলে 10টি স্বাক্ষরে আমরা দেখে নেই কতটি কার্বন পরমাণু, মানে কত গ্রাম কার্বন পরমাণু খরচ হয়। সেটা হচ্ছে 5 × 10, মানে হচ্ছে 50 মিলিগ্রাম। বা এইটাকে তুমি যদি চাও তাহলে মূল্য নিতে পারো, 50 মিলিগ্রাম মানে কত, যে 0 পয়েন্ট আমাদের গ্রামে নিয়ে নেই বাই 1000, তাহলে আসবে 0.05 গ্রাম। তাহলে এত গ্রাম কার্বন খরচ হয়, তাহলে কত মোল কার্বনের আমরা জানি কি ভর কত 12, তার মানে 0.05, এত মোল পেয়ে যাব, ভাগ হচ্ছে 12। তার মানে আমি এইটা কিন্তু একটু এক্সপ্লেন করেই দেখাচ্ছি, 4.17 × 10⁻³ মোল। ওকে, তারপরে আমরা এন সমান কি দেখছিলাম, এইটা, তাহলে আমরা বের করব এন শেষ। তাহলে 17 × 4 পয়েন্ট, সরি, 4.17 × 10⁻³ আর অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.023, 6.023 ইন্টু 10⁻23 শেষ। এইটা করলেই আনসারটা চলে আসবে। তাহলে আনসারটা কত আসে ভাই, আনসারটা আসে 2.5
1 × 10⁻21টি পরমাণু শেষ। এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তো হোপফুলি এটা বোঝা গেছে। পরের প্রশ্ন বলছে কি, 5 গ্রাম পানিতে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? 5 গ্রাম পানিতে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে সেটা আমাদের ফাইন্ড আউট করার কথা। ফাইন, তাহলে আমরা দেখি 5 গ্রামে পানিতে কয়টি পরমাণু আছে এটা আমরা বের করব। তাহলে প্রথমেই যে জিনিসটা দেখতে হবে, 5 গ্রামে কতটি পানির পরমাণু আছে, মানে পানির অণু আছে সেটা আগে ফাইন্ড আউট করো। 5 গ্রাম মানে কত, 5/18 মানে হচ্ছে 5/18 মানে হচ্ছে তোমার 0.278 মোল। ওকে, এত মোল। তাহলে এই মোলটাকে তুমি অণুতে কনভার্ট করো, 2.78 ইন্টু 6.023 ইন্টু 23, তাহলে ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তার মানে এই যে 5 গ্রাম যে পানিটা, এই পানিতে তোমার পানির অণুর সংখ্যা হচ্ছে 76 × 10⁻23টি পানির অণু আছে। ওকে, এখন দেখো পানির সংকেত কি এইটা। তাহলে দেখো একটি পানিতে, একটি H2-তে তোমার পরমাণু আছে কয়টা, 2টা হাইড্রোজেন পরমাণু আছে। এখানে কিন্তু পরমাণুর কথা বলছে, অণুর কথা বলে না, হাইড্রোজেন অণুর কথা বলে না, বলছে পরমাণু। তার মানে একটি পানির অণুতে তোমার 2টি হাইড্রোজেন পরমাণু আছে, তার মানে এতটি অণুতে কয়টা থাকবে, তাহলে 2 × 1.67 ইন্টু 10⁻23। তার মানে এইটাকে 2 দ্বারা গুণ করে ফেলো। তার মানে আনসারটা হবে 3.35 ইন্টু 10⁻23 টি। ক্লিয়ার? তো এই ম্যাথের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা করতে হচ্ছে, 5 গ্রামে পানিতে কয়টা পানির অণু আছে সেটা আমরা ফাইন্ড আউট করছি। দেন আমরা দেখতে পাচ্ছি যে একটা পানির অণুতে 2টা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এতটি, এই যে এখানে যে পানির অণুটা বের করছি, তাহলে তাতে কতটা হাইড্রোজেন পরমাণু আছে তাকে 2 দ্বারা গুণ করলেই আমাদের কিন্তু আনসারটা বের হয়ে যাবে। এখন দেখি আমাদের পরের যে টাইপ, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ হতে তোমার উৎপাদ গ্যাসের আয়তন আমরা নির্ণয় করব। এর ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, যদি সমীকরণটা সমতা করে দেয়া না থাকে তাহলে তোমাকে সমতা করে নিতে হবে। আর যে সমীকরণটার যে তাপমাত্রা বা চাপ যাই থাকে না কেন সেগুলোকে এসটিপিতে বিবেচনা করতে হবে। এসটিপি বলতে কি, এসটিপির টেম্পারেচার কত আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং চাপ জানি কত আমাদের 1 atm। ওকে, তারপরে দেখো এইখানে যে বিক্রিয়াটা দেয়া আছে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলো দেওয়া হবে স্পেশালি, আমি বলে দিই কার কার বিক্রিয়া। এই যে 3 নং বিক্রিয়াটা দেয়া আছে, এই বিক্রিয়াটা দেবা, এই বিক্রিয়াটা দেবা, তারপরে এই বিক্রিয়াটা দেবা। আর হাইড্রোকার্বনের বিক্রিয়া তো আমি কিন্তু লিখে দিছিলাম, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন লিখে দিছিলাম। এই 3টা বিক্রিয়া, 4টা বিক্রিয়া হচ্ছে ইম্পর্টেন্ট, এই 4টা বিক্রিয়া মাস্ট বি মুখস্থ রাখবা। এই 4টা বিক্রিয়া মাস্ট বি মুখস্থ রাখবা, স্পেশালি জিএসটির জন্য। স্পেশালি জিএসটির জন্য এই 4টা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখা। আচ্ছা, এইটার নাম কি, এইটার নাম হচ্ছে ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। ওকে, তাহলে আমরা দেখি এখানে দেখো কি বলছে, যে এই যে একটা সমীকরণ আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 atm চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে। তার মানে লোহার তুমি পরিমাণ বের করবে, যেটা জিএসটি 23-24-এ আসছে। এখন লোহার পরিমাণ তুমি চাইলে মূলে বের করতে পারো, এখানে কিন্তু তোমাকে মেনশন করে দেয় নাই। তার মানে পরিমাণ দ্যাটস মিন মূলেও হইতে পারে, গ্রামেও হইতে পারে, তোমার ইচ্ছা। আর এখানে যেগুলো দেওয়া আছে এইগুলো দেওয়া আছে তার কি, মোলার আণবিক বা পারমাণবিক ভর, মোলার পারমাণবিক ভর। ওকে, তাহলে বিক্রিয়াটা কি সমতায় দেয়া আছে কিনা আগে একবার চেক আউট করবা। বিক্রিয়াটা সমতায় দেয়া আছে, বুঝতে পারছে। আমার বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 atm চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ। তাহলে এইখানে যে জিনিসটা দেয়া আছে, কি পরিমাণ তোমার কি প্রয়োজন হবে, লোহার প্রয়োজন হবে। ওকে, এইখানে যে বিক্রিয়াটা দেয়া আছে, এই বিক্রিয়াটা কিসে দেয়া আছে ভাইয়া, এই বিক্রিয়াটা দেয়া আছে এসটিপিতে, অর্থাৎ তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, অর্থাৎ 273 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। ওকে, আর এখানে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, তার মানে 1 মোল হাইড্রোজেন গ্যাস মানে হতো এসটিপিতে 22.4 লিটার। ওকে, এই ডাটাগুলো দেওয়া আছে। তাহলে দেওয়া আছে দেখো তোমার P1 সমান, আমি বলবো 1 অ্যাটমসফিয়ার, তারপরে P1 গেল, তারপরে V1 সমান দেওয়া আছে 22.4 লিটার,
আচ্ছা, তারপরে তোমার দেয়া আছে টেম্পারেচার T1 সমান দেয়া আছে 273 কেলভিন। আর তুমি কিসে কনভার্ট করবা? তুমি কনভার্ট করবা হচ্ছে এইটাতে। তার মানে তোমার T2 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে আমাদের 300 কেলভিন। দেন হচ্ছে আমাদের P2 1 অ্যাটমসফিয়ার, কোনো সমস্যা নাই। আর V2 সমান আমাদের দেওয়া আছে 200 ATM, সরি 200 লিটার। ওকে, এখন বের করতে হবে আমাদের লোহার পরিমাণ কত। লোহার পরিমাণ কত, এইটা কত। তাহলে এইখান থেকে যে জিনিসটা করতে পারো, এইটাকে তুমি মূলে কনভার্ট করে ফেলো। এখানে মূলের কনভার্সেশন করলেই তুমি কিন্তু আনসারটা পেয়ে যাবা। মূলের কনভার্সেশন করলেই আনসারটা পেয়ে যাবা, তাহলেই তুমি লোহার পরিমাণটাও ফাইন্ড আউট করতে পারবা। তাহলে এই যে ডাটাগুলো দেওয়া আছে, এইখানে কত মোল হাইড্রোজেন আছে সেটা তুমি বের করে ফেলো, দেন আমাদের হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আমরা এইগুলাকে মূলে কনভার্ট করব। তাহলে দেখো, আমরা যে জিনিসটা জানি পিবি সমান আমরা জানি কি এনআরটি। এনআরটি, ওকে। পিবি সমান এনআরটি, বা এন সমান আমরা কি লিখতে পারি, পিবি বাই, বা তুমি যদি আরটাকে কনস্ট্যান্ট ধরি, সরি এখানে যদি আরটাকে আমরা কনস্ট্যান্ট ধরি, আরটাকে যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে আমরা যে জিনিসটা পাইবো, তাহলে আমরা লিখতে পারি পিবি বাই হচ্ছে আর এন টি কনস্ট্যান্ট। তার মানে এইখান থেকে আমরা মূলটা বের করতে পারি। P1 V1 N1 T1 ইজ ইকুয়াল P2 V2 N2 T2, N2 T2। ওকে, আচ্ছা, এখন তাইলে আমরা N2টা বের করব। N1 এর মান কিন্তু 1 দেয়াই আছে, N1 এর মান কিন্তু 1 দেয়াই আছে। ওকে, তাহলে তুমি N2 সমান, তাইলে আমি কি লিখতে পারি দেখো, P1 V1/T2, দেন হচ্ছে আমাদের N1 T1, N1 T1, সরি N2 সমান আমরা তাইলে লিখতে পারি দেখো, N2 সমান লিখতে পারি দেখো P2 V2 N1 T1, দেন হচ্ছে আমরা লিখতে পারি P1 V1 T2। এখন ভ্যালুগুলো বসিয়ে দিই। P2, P2 হচ্ছে 1, ওকে। V2 হচ্ছে আমাদের 200, ওকে। N1 হচ্ছে আমাদের 1, এই যে এক মোল উৎপন্ন হয়েছে, N1 হচ্ছে 1। তারপর T1 হচ্ছে আমাদের 273, ওকে। দেন হচ্ছে আমাদের P1 হচ্ছে 22.4 লিটার, T2 হচ্ছে 300। তার মানে এখন যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 200 × 273 ভাগ হচ্ছে 22.4 × 300, তার মানে সেটা হচ্ছে আমাদের N2 এর ভ্যালু কত হচ্ছে আমাদের 8.25 মোল। আমাদের এত মোল হাইড্রোজেন উৎপন্ন করতে, প্রস্তুত করতে কি পরিমাণ লোহা লাগবে? তাহলে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 1 মোল উৎপন্ন করতে আমাদের 56 গ্রাম লোহা লাগে। তাহলে এত মোল উৎপন্ন করতে কতটুকু লোহা লাগবে? তাহলে লোহার পরিমাণ হবে 8.125 ইন্টু 56, তাহলে গ্রামেই চলে আসবে। তাহলে 455 গ্রাম, 455 গ্রাম, বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে আমাদের এইটার আনসার আর কি। প্রসেসটা একটু বড় হয়ে গেছে, জিএসটির প্রশ্ন তো কিছুই করার নাই, ঠিক আছে। তো আমরা এটা বুঝতে পারছি হোপফুলি। পরের প্রশ্নতে বলছে এত এর উপস্থিতিতে, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। উৎপাদিত কেসিএল এর পরিমাণ কত? কেসিএল এর পরিমাণ কত? তাহলে এইটার বিক্রিয়াটা জানতে হবে। যেমন পটাশিয়াম ক্লোরেট, এটাকে তুমি উত্তপ্ত করছো, তাহলে হবে কি কেসিএল প্লাস হবে কি অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন। এখন তোমাকে এইটা কি করতে হবে, সমতা করতে হবে। আচ্ছা, এখানে আছে অক্সিজেন কয়টা আছে, 3টে আছে। আর এখানে অক্সিজেন কয়টা লিখছো, তুমি 2টা লিখছো। তাহলে এইটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এটাকে চাইলে তুমি এইভাবে লিখতে পারো, 3/2, এই 2 কাটা চলে যাবে, 3টা দাঁড়াবে। ওকে, ফাইন। এখন তোমাকে বলছে কি 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হলো তোমার এইটা, তাহলে বিক্রিয়া তো সমতাই করে ফেলছো, ফাইন। এখন দেখো কেসিএল, কেসিএল এর পরিমাণ কত? এটা হচ্ছে 39.1। কি পরিমাণ তুমি চাইলে মূলেও বের করতে পারো, গ্রামে বের করতে পারো, আমি গ্রামে বের করবো আর কি। তাহলে এইটার ভর কত, 39.1 প্লাস হচ্ছে 35.5, তাহলে এইটার পরিমাণ হচ্ছে 74.6। আর এইখানে কতটুকু আছে আমাদের, এইখানে আছে 32 কাটা 16, 48,
তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছ তুমি 48 গ্রাম অক্সিজেন উৎপন্ন হলে তোমার এইটা তোমার কেসিএল থাকে, এত গ্রাম কেসিএল থাকে। তাহলে 96 গ্রামের জন্য কতটুকু থাকবে? 48 × 74.6, সরি এখানে 96 হবে 48, তাহলে সেটা হবে আমাদের কত? 149.2 গ্রাম কেসিএল। তার মানে এইটা হচ্ছে 149.2 গ্রাম কেসিএল, অর্থাৎ উৎপাদিত কেসিএল এর পরিমাণ হবে 149.2 গ্রাম কেসিএল। তো এইটাও আমাদের গেল। এখন চলো আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপটা হচ্ছে আমাদের মোলারিটি, মোলালিটি এবং পিপিএম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। এইখানে দেখো কি বলছে, এখানে বলছে মোলারিটি কারে হয়? মোলারিটি হয় 1 লিটার দ্রবণের মধ্যে কত মোল আছে, কত মোল, মূলত এই কথা। 1 লিটার দ্রবণে যত মোল থাকে সেটাকেই বলা হয় মোলারিটি। আর মোলালিটি কি? 1 লিটার দ্রবণে কত কেজি, কত কেজি আছে, 1 লিটার দ্রবণে কত কেজি, সরি 1 লিটার দ্রবণে না, এখানে যে জিনিসটা হচ্ছে 1 কেজি, এখানে মোলার লিঠিতে আছে 1 কেজি দ্রবণে কত মোল আছে। ঠিক আছে, 1 কেজি দ্রাবকের মধ্যে কত মোল আছে সেটা হচ্ছে মোলার লিটি, আর 1 লিটারে কত মোল আছে সেটা হচ্ছে মোলারিটি। তাহলে যেহেতু এইটার সাথে আয়তন আছে অর্থাৎ ভলিউম আছে, এবং ভলিউম আমরা জানি কি টেম্পারেচারের সাথে রিলেটেড, তার মানে মোলারিটিটা তাপমাত্রার উপর নির্ভরশীল আর মোলার লিটিটা তাপমাত্রার উপর নির্ভরশীল না। মোলারিটির একক হচ্ছে মোল পার লিটার, বা আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি, আর মোলার লিটির একক হচ্ছে মোল পার কেজি। তো এইখানে কিছু জিনিস লিখে রাখছি। মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোলার, সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার, ডেসিমোলার মানে হচ্ছে 0.01 মোলার, এবং সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 মোলার। এবং শতকরা হিসাবে যদি গণমাত্রা, যেমন ধরো কোনো একটা জিনিস পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ 2% এক্স, যে কোনো একটা পরিমাণ হতে পারে। 2% এক্স বলতে কি বোঝায়? বলতে বোঝায় 100 ml দ্রবণের মধ্যে 2 গ্রাম এক্স বিদ্যমান আছে। ওকে, আচ্ছা দেন হচ্ছে পিপিএম। পিপিএম মানে কি? সহজ বাংলা ভাষায় মোলারিটিটা আসছিল কি 1 লিটারের মধ্যে কত মোল আছে, আর পিপিএম এর ক্ষেত্রে হচ্ছে 1 লিটারের মধ্যে কত মিলিগ্রাম আছে, 1 লিটারের মধ্যে কত মিলিগ্রাম আছে। পিপিএম এর ফুল মিনিং হচ্ছে পার্টস পার মিলিয়ন বা মিলিগ্রাম পার লিটার। আর পিপিবি হচ্ছে 1 লিটারের মধ্যে কত মাইক্রোগ্রাম উপস্থিত আছে। বা তুমি বলতে পারো সহজ বাংলা ভাষায় যে পিপিএম কে 1000 দ্বারা গুণ করলেই কিন্তু পিপিবি পাওয়া যায়। পিপিবির ফুল মিনিং হচ্ছে পার্টস পার বিলিয়ন। এখন দেখো আমাদের কি একটা প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কমন কিছু প্রবলেম, এই প্রবলেমগুলাই দেবা, এই টাইপের প্রবলেমগুলাই কিন্তু বিভিন্ন জায়গায় আসছে। যেমন 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? পিপিএম। তার মানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে বোঝায় কি 100 ml এর মধ্যে আছে কত? তোমার 10 গ্রাম। তাহলে 1 ml এর মধ্যে কতটুকু আছে তোমার? 10/100, ওই কিরমই করা যায়। তার মানে 1000 ml এর মধ্যে কতটুকু আছে? 10 × 1000/100। আচ্ছা, তার মানে এইখানে পাইবো 100 গ্রাম। তার মানে 1000 ml এর মধ্যে আছে 100 গ্রাম। তাহলে পিপিএম মানে কি 1000 ml এর মধ্যে কত মিলিগ্রাম আছে, তাহলে এইটাকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে। তাহলে 100 × 10³ মিলিগ্রাম, তার মানে এটা হচ্ছে 10⁵ মিলিগ্রাম। তাহলে 1000 ml এর মধ্যে যত মিলিগ্রাম উপস্থিত থাকে সেটাকেই তো বলা হয় পিপিএম। তার মানে পিপিএম হচ্ছে 10⁵ পিপিএম, তার মানে আনসার হচ্ছে 10⁵ পিপিএম। শেষ, ইনি মিনি চিনি প্রবলেম হচ্ছে। তারপরে দেখি আমরা, বলছে কি 100 ml ডেসিমোলার পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত পিপিএম? ফাইন। ডেসিমোলার মানে কত ভাইয়া? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, আমরা জানি এইটা। তাহলে 100 ml ডেসিমোলারের ঘনমাত্রা কত? পিপিএম। ওকে ফাইন, এইটা দেয়া আছে ফাউল, এইটা হুদাই কোনো কাজে লাগবে না। 100 ml কত? আচ্ছা, তার মানে দেওয়া আছে এত ml, মানে কি 0.1 মোল পার লিটার। তাহলে পিপিএম এ যাইতে হলে কি করতে হবে? আমাকে মিলিগ্রাম পার লিটারে নিতে হবে। তাহলে মোলটাকে তোমাকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে। আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পটাশিয়ামের কত আমরা জানি 39.1, আর হাইড্রোক্সাইডের কত আমাদের জানি যে অক্সিজেনের 16 17। তার মানে এইটা করলে কত আসে দেখি আমরা, 39.1 + 17, তার মানে এইটা হচ্ছে 56.1। তার মানে এই মূলের সাথে তুমি যদি তার আণবিক ভর গুণ দিয়ে দাও তাহলেই তো তুমি গ্রাম পার লিটার পেয়ে যাবা।
পাইলাম। তাহলে এটা হচ্ছে 5.61 গ্রাম পার লিটার। গ্রামকে তুমি যদি 1000 দ্বারা গুণ করো, গ্রামকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাইলে তো আমরা মিলিগ্রাম পেয়ে যাই, মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে কি আমাদের পিপিএম। তার মানে আনসার হচ্ছে 5610 পিপিএম। আচ্ছা, তুমি যদি এখানে 39 লিখো তাহলে 5600 যদি আসে তাহলে কিন্তু তোমার আনসার হবে। পরেরটা, দ্রবণের ঘনমাত্রা লঘু করুন। সেটার ফর্মুলা কি? S1V1 ইজ ইকুয়াল S2V2 আমরা জানি। আর ডাব্লিউ সমান আমরা জানি কি? SMB। এই ভিটা কিন্তু লিটারে ভাইয়া, এই ভি এর ইউনিট লিটারে, এইটা হচ্ছে তোমার গ্রামে। আচ্ছা, আর এইটা কি সে, এইটা হচ্ছে তোমার মোল পার লিটারে। ওকে, ওকে, ফাইন। তাহলে দেখো, বলছে কি 100 ml সোডিয়াম কার্বনেটকে 0.1 মোলার দ্রবণে পরিণত করতে কত মিলিলিটার পানি যোগ করতে হবে? ওকে, 0.1 লিটার দ্রবণে পরিণত করতে হলে কত মিলিলিটার পানি যোগ করতে হবে, এইটা হচ্ছে কথা। ফাইন। তাহলে আমরা পানির যে ইয়েটা আছে সেটাই আমরা বের করব। তাহলে দেখি আমরা এখন কি করতে পারি। আমাদের সোডিয়াম কার্বনেট, তার ঘনমাত্রা দেওয়া আছে, এস দেওয়া আছে তোমার 0.1 মোলার। আচ্ছা, এখানে ভি দেওয়া আছে, এত এম এল সোডিয়াম কার্বনেটকে তোমার এইটাতে পরিণত করতে কত এম এল পানি ইয়ে করতে হবে, যুক্ত করতে। তো সোডিয়াম কার্বনেটের ডাব্লিউ, সরি, এম সমান আমরা জানি কত, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে এম সমান আমরা জানি 106। ঠিক আছে, সোডিয়াম কার্বনেটের এম সমান জানি আমরা 106। আচ্ছা, এস এম বি। আচ্ছা, এস এম বি 100 ml। ওয়েট, 100 ml ভি দেওয়া আছে ওতকে, এত মোলার দ্রবণ। আচ্ছা, 100 ml সোডিয়াম কার্বনেটকে, আচ্ছা, তারপরে ভি, ভি দেওয়া আছে তোমার কত, 100 ml। এখন তুমি বের করবে ডাব্লিউ। তাহলে এই দেখো, একটা 100 ml আছে না, এটাকে তুমি লিটার নিয়ে নাও, 0.1 লিটার। আচ্ছা, তার মানে ডাব্লিউ সমান আমরা জানি কি? এস এম ভি। তাহলে এস এর মান কত? 0.1। আচ্ছা, এম এর মান কত ভাই? এম এর মান হচ্ছে আমাদের 106। আর ভি এর মান কত তোমার? 0.1। তাহলে সেটা আসে 1.06 গ্রাম। এখানে প্রশ্নে মিসিং আছে, এইটা হচ্ছে, প্রশ্নটা হবে এইটা, 100 ml সোডিয়াম কার্বনেটকে 0.1 মোলার দ্রবণে পরিণত করতে কত গ্রাম, কত গ্রাম সোডিয়াম কার্বনেটের প্রয়োজন হবে, সোডিয়াম কার্বনেটের প্রয়োজন, কত গ্রাম সোডিয়াম কার্বনেটের প্রয়োজন। 100 ml সোডিয়াম কার্বনেটকে 0.1 মোলার দ্রবণে পরিণত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেটের প্রয়োজন। তার মানে এটার আনসার হচ্ছে 1.06 গ্রাম। আচ্ছা, তারপরে আসো তুল্য সংখ্যা, তুল্য বর, নর্মালিটি। তো এইখানে দেখো, টিক্সের সাহায্যে আমরা মনে রাখতে পারি তুল্য সংখ্যা, যেখানে আমার টিক্স লিখে রাখছি বিপ্লব ভাইয়ের টিক্স। তো এই জিনিসটা কি, ধাতু বা অধাতু যদি হয় তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে যোজনী সংখ্যার সমান। অ্যাসিড হলে তার ত্যাগকৃত হাইড্রোজেন আয়নের সংখ্যার সমান। স্পেশাল কেস, এটা যদি থাকে তাহলে তার তুল্য সংখ্যা 3, এটা যদি থাকে তাহলে তার তুল্য সংখ্যা 2, এবং এইটা তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে 1। তারপরে আসো ক্ষারের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা হচ্ছে সে কতটা হাইড্রোক্সাইড আয়ন দান করতে পারবে সেটার সমান। আচ্ছা, আর লবণের ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ, যে কোনো একটা নিবা। লবণের ক্ষেত্রে যেমন ধরো আমরা, ওকে, এটা ক্যাটায়ন এবং অ্যানায়ন, ধরো এইটা ক্যাটায়ন এইটা অ্যানায়ন, যে কোনো একটা। তাহলে ক্যাটায়নে যদি বলি তাহলে এইখানে মোট চার্জ কত, অ্যালুমিনিয়ামের জানি 3 আছে দুইটা, তার মানে হচ্ছে +6। তুমি অ্যানায়ন দিয়ে হিসাব করো তাহলে -3 × 2 অর্থাৎ -6। তাহলে মোট চার্জ কত? ক্যাটায়নের ক্ষেত্রে মোট চার্জ 6 বের হয়েছে, অ্যানায়নের ক্ষেত্রে 6 বের হয়েছে, তার মানে তার তুল্য সংখ্যা হবে 6। বুঝছো? তাহলে যে কোনো একটা দিয়ে তুমি এটা টেস্ট করবা। ওকে, আচ্ছা, তারপরে দেখো তুল্য সংখ্যার সাথে আমরা লিখতে পারি তুল্য ভর। তুল্য ভরটা হচ্ছে মানে আণবিক ভরটাকে, আণবিক ভরটাকে তুমি যদি তার তুল্য সংখ্যা দ্বারা ভাগ করো তাহলেই কিন্তু তার তুল্য ভরটা পেয়ে যাবা। আর নর্মালিটির ফর্মুলা হচ্ছে W/me বা SE। এই এসটা কি? এই এসটা হচ্ছে আমাদের মোলারিটি, অর্থাৎ মোলারিটির সাথে তুমি যদি তার তুল্য সংখ্যা গুণ করো তাহলেই তুমি নর্মালিটি পেয়ে যাবা। তারপরে অম্লক্ষার ট্রাইটেশনের ক্ষেত্রে সামেশন অফ অ্যাসিড আর সামেশন অফ বেজ, এটা করলে কিন্তু আমরা অম্লক্ষার ট্রাইটেশনের প্রশমন যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা ইজিলি আমরা সলভ করতে পারি আর কি।
এখন দেখো রাজশাহী 22-23-এর যে প্রশ্নটা আসছে সেটা কি বলছে, 50 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 50 ml 0.8 মোলার HCl এর মিশ্রণের পিএইচ কত। এই দেখো এইখানে প্রশ্নটা হবে মিশ্রণের পিএইচ কত, পিএইচ কত, মিশ্রণের পিএইচ কত। তাহলে এইখান থেকে দেখতে হবে কে লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ কে আগে শেষ হয়ে গেছে। আচ্ছা ডাটা, তার মানে এইখান থেকে বোঝাই যাচ্ছে যে এইটার যেহেতু ইয়েটা কম, এটার কি কম, তার মোলারিটিটা কম। তাহলে দেখো এইখানে 50 ml আছে, এইখানে 50 ml আছে, এখানে আছে 1 মোলার, এখানে আছে 0.8 মোলার। তার মানে এর মোলারিটি কি তুলনামূলকভাবে কম, তার মানে এ আগে নিঃশেষ হয়ে যাবে। তার মানে দ্রবণে অবশিষ্ট থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্রবণে অবশিষ্ট থাকবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে এখন এই দুইটার থেকে আমরা মূলটা বের করে ফেলি। এই দুইটার মূল কত হবে? এই দুইটার মূল হবে দেখো এস আর ভির মান হচ্ছে 50 হচ্ছে 1000। তাহলে এটাকে বলতে পারি মানে 0.05, 0.05। আর এই দুইটার মূল কত হবে? এই দুইটার মূল হবে, এটা ধরলাম আমার N1, আর এটাকে ধরে ফেলি আমি N2। তাহলে এইটা কত হবে? এইটা হবে 0.8, সেম 50 হচ্ছে 1000। ওকে, তাহলে এইটা আসা কত? 0.04। ফাইন। এখন তাইলে এই দুইটা যেহেতু 1:1, মানে তাদের বিক্রিয়াটা তুমি যদি দেখো, এইগুলো একটু স্মার্ট হতে হবে, নাইলে কিন্তু পরীক্ষা হলে পারা যাবে না। মনে হইতে পারে যে পরীক্ষা হলে প্রশ্নটা অনেক লেন্থি, বাট লেন্থি না, তুমি স্মার্ট না, এই জন্য তোমার কাছে এটা মনে হতে পারে যে অনেক ফেসি আর কি। এই হচ্ছে বিক্রিয়া, তার মানে 1:1। তার মানে 1 মোলের সাথে 1 মোলে বিক্রিয়া করবে, তার মানে 0.04 মোলের সাথে 0.04 মোলে বিক্রিয়া করবে। তার মানে অবশিষ্ট থাকবে কতটুকু? অবশিষ্ট থাকবে 0.05 মাইনাস হচ্ছে 0.04। তার মানে অবশ্যই তাপে হচ্ছে আমাদের 0.01। কি অবশ্যই তাপে? সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে। আচ্ছা, এখন মিশ্রিত করছো না, তাহলে মিশ্রিত করলে দুইটা আয়তন কি হয়ে যাবে? বেড়ে যাবে না? তাহলে মিশ্রিত করলে টোটাল আয়তন কত হবে? সামেশন অফ বি হবে আমাদের কত? 100 ml। ওকে, তাহলে এখান থেকে তুমি ঘনমাত্রাটা বের করে ফেলো। এস, এস সমান আমরা দেখো, এন সমান আমরা জানি কি এস বি। তাহলে এস সমান কি লিখতে পারি আমরা? N/V। ওকে ফাইন। এটাকে লিটার নিয়ে নাও, লিটার নিলে 0.1 লিটার আসবে আর কি। তার মানে 0.01 বাই হচ্ছে 0.1। তার মানে এটা আসবে আলটিমেটলি 0.1 মোলার। দ্রবণের ঘনমাত্রা হবে এটা 0.1 মোলার। ওকে ফাইন। ঘনমাত্রা নিয়ে পেন নাই, আমরা তো এস তো পেয়ে গেছি। ওকে, এখন তাইলে তুমি এখান থেকে কি বের করবা? এখান থেকে বের করবা আমাদের পিএইচ। ওকে, পিএইচ। তাহলে যেহেতু এখানে থাকে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এখান থেকে ডিরেক্ট বের হবে পিওএইচ। পিওএইচ সমান আমরা লিখতে পারি মাইনাস লগ অফ 0.1। তাইলে মাইনাস লগ অফ 0.1, মানে এইটা বের হবে 1। তাহলে পিএইচ কত বের হবে? পিএইচ বের হবে 14 - 1 মানে হচ্ছে আমাদের 13। তার মানে এটার আনসার হচ্ছে 13। দ্রবণের পিএইচ হচ্ছে আমাদের 13। ওকে। আচ্ছা, এই বিক্রিয়াগুলোতে এইগুলাতে স্মার্ট হতে হবে, নাইলে কিন্তু পারা যাবে না ভাই। এইগুলাতে টু বি অনেস্ট কথা, এইগুলাতে স্মার্ট হতে হবে। আচ্ছা, তারপরে দেখি আমরা জারণ এবং বিজারণ। দেখো এইটা আমরা সহজেই জানি, আমরা ক্লাস 9-10 শিখছি। জারণ মানে হচ্ছে জারণ মান বাড়লে হয় জারণ, এবং জারণ মান কমলে হয় বিজারণ। আর জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ, এবং বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ক্লিয়ার? সো এই জিনিসটা মাথায় রাখবো আর কি। তারপরে দেখো এইখানে লিখে রাখছি, এইখানে আর তেমন আমি বলি না, এইটা ইম্পর্টেন্ট। এটা দেখে দেখে তোমরা লিখে নিবা, লিখলেই তোমরা পারবা। সেখানে দেয়া আছে জারণ বিজারণ কিভাবে আমরা ফাইন্ড আউট করতে হয় আর কি। অনেকটাই দেওয়া যায়, তোমরা জিএসটি এইগুলোতে অনেকটাই মুখস্থ তোমরা পেয়ে যাচ্ছ জিনিসপত্রগুলো। তারপরে আসে অম্লীয় মাধ্যমে কিছু বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো মাথায় রাখবা, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। যদিও সেটা এইচএসসি তে কাজে লাগে, বাট লাগতে পারে। ওকে, দেন এই দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া দেয়া আছে। আচ্ছা, তারপরে এখন আমরা যদি প্রবলেমগুলো দেখি, বলছে কি 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ড্রাইক্রোমেটের প্রয়োজন হবে। ওকে, তার মানে তোমার এই বিক্রিয়াটা তোমাকে জানতে হবে, কত গ্রাম পটাশিয়াম তার মানে ফেরাস সালফেট এবং ইয়ের বিক্রিয়াটা তোমার জানতে হবে। তাহলে দেখো আমি যদি লিখি, এই দেখো ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম ড্রাইক্রোমেট, আর আমরা অম্লীয় মাধ্যমে নেই, অম্লীয় মাধ্যম। ওকে, অম্লীয় মাধ্যম। তার মানে এইখানে যে জিনিসটা হয়, এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে টু, এইটা হয় আর কি অ্যাকচুয়াল। ওকে, তাহলে এইখানে দেখবা যে তুমি বিক্রিয়া যদি করো, তাহলে দেখবা যে 10
তোমরা যে বইতে আছে, বইতে তুমি যদি দেখো তাহলে বিক্রিয়ার এই অংশটুকু এটা মাথায় রাখবা, যে 10 মোল ফেরাস সালফেটের সাথে 2 মোল পটাশিয়াম ডাইক্রোমেটে বিক্রিয়া করে, 2 মোল পটাশিয়াম ডাইক্রোমেটে বিক্রিয়া করে, বিক্রিয়ার সমতা করলে আর কি। সো আর আমি এখানে সমতা দেখাই না। আচ্ছা, এই ডাটা থেকেই আমি কিন্তু বের করতে পারবো, এই ডাটা থেকেই কিন্তু আমরা বের করতে পারবো, এটা কিন্তু আমি মুখস্থ বসাইছি। তো তোমাদের বইয়ে যে কয়েকটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়া কয়েকটা মুখস্থ থাকলে কিন্তু তোমরা ইজিলি এগুলো সলভ করতে পারবা। ওকে। আচ্ছা, তো আমাকে বলছে 10 গ্রাম, ঠিক আছে, সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম লাগবে। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 10 মোলকে সম্পূর্ণ জারিত করতে তোমার কত মোল লাগে? 2 মোল লাগে। ওকে, তাহলে এখানে 10 গ্রাম বলছে, তাহলে 10 মোল, ঠিক আছে, 10 মোল সমান কতটুকু ফেরাস সালফেট? ফেরাস এইটার ক্ষেত্রে আমরা কত জানি? এটার ক্ষেত্রে তুমি জানো 55.85 আয়রনের। তার মানে ফেরাস সালফেটে কত বের হবে? 55.85 প্লাস 32 প্লাস 64, তার মানে এইটা হচ্ছে আমাদের 151.85। 151.85 1 মোল ফেরাস সালফেট সমান হচ্ছে এইটা। তাহলে 10 মোল সমান কত হবে? 10 মোল সমান হবে এত, কে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম প্রয়োজন আমাদের? 2 মোল পটাশিয়াম ড্রাইকোমেট। তার মানে 2 মোল মানে কত? 2 পটাশিয়াম কত আমাদের? 39.2 প্লাস ক্রোমিয়াম। এগুলো আর তোমার কিন্তু ইয়ে জানতে হবে, আমি ভুলে গেছি, ঠিক আছে, আমার কিন্তু এখন মনে নাই, তোমাদের এটা টাস্ক হোমওয়ার্ক, ঠিক আছে। এইগুলো আর কি বসাইবা? এইগুলো ক্রোমিয়ামের তুমি পারমাণবিক ভর বসাইবা, অক্সিজেনের পারমাণবিক ভর বসিয়ে গুণ করবা, দেন ঐকিক নিয়ম করবা, আনসার চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে দেখো এই বিক্রিয়া বলছে কি উৎপাদ সমূহ, তাহলে এটা আসছে কিন্তু ডিউ 19-20-এ। এই ধরনের বিক্রিয়া ক্ষেত্রে উৎপাদ এটা কিন্তু সমাধা করতে বলে নাই, কিন্তু তোমাকে জাস্ট বলছে উৎপাদ কি হবে সেটা লিখবা। তাহলে এটা ইজিলি লিখতে পারো। দেখবা এই ধরনের যতগুলো ধাতু আছে না, সব ধাতুগুলোর খাইসলত হচ্ছে বা সব ধাতুগুলো অভ্যাস হচ্ছে সালফেটের সাথে যাওয়া। তার মানে দেখো কপারে যাইব সালফেটের সাথে, তার মানে সেটা হবে কপার সালফেট, একটা পাইলাম। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে ক্রোমিয়াম একটা ধাতু, ক্রোমিয়াম যাবে সালফেটের সাথে, তাহলে হবে সেটা। এরপরে এইখানে আছে কি ফেরাস, তাহলে ওই সাইডে গেলে হয়ে যাবে কি ফেরিক, তার মানে এইটাও হবে শেষ। আর কি থাকবে? আর থাকবে সেটা হচ্ছে পানি, H2O। তার মানে উৎপাদটা হচ্ছে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ফেরিক সালফেট এবং পানি, শেষ। এটা কিন্তু সমাধা করতে বলে নেই। তার মানে একটা জিনিস মাথায় রাখবা, লেফট হ্যান্ড পার্টে আমাদের যতগুলো ধাতু আছে সবগুলো ধাতুই যাবে সালফেটের সাথে, আর বাকি যেগুলো থাকে এইগুলো বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে। তার মানে এটার আনসার হচ্ছে এইটা। তারপরে দেখো ট্রাইটেশন, এই ট্রাইটেশনের মধ্যে এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখে নিবা কোন ইয়েটা, কোন নির্দেশক কোন মাধ্যমে ব্যবহার করা হয়। যেমন তীব্র অম্ল এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা জানি মিথাইল অরেঞ্জ, মানে যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবা। তারপরে মৃদু অম্ল মৃদু তীব্র ক্ষারের ক্ষেত্রে তোমার ফেনফথ্যালিন, থাইমল, ব্লু ইত্যাদি। তীব্র অম্ল এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে এইটা। তারপরে মৃদু অম্ল মৃদু ক্ষারের ক্ষেত্রে কোনো উপযুক্ত নির্দেশক নেই। ক্লিয়ার? এই ছিল আর কি তোমাদের পরিমাণগত রসায়ন। হোপফুলি এর বাইরে কোনো কিছুই থাকা পসিবল না। এইগুলা রিলেটেড তুমি ভার্সিটি ক পড়ো, এইগুলা রিলেটেড তুমি সলভ করো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর কি। ক্লিয়ার? আচ্ছা, তো আপাতত আর যদি কোনো সমস্যা হয় আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে তুমি ডিসকাস করতে পারো।